আজকের গল্পটা শুনলে আপনার ছায়াও আপনাকে ছেড়ে পালাবে, কারণ এই গল্পের নায়ক কোনো মানুষ না, এই গল্পের নায়ক ছায়া। কিন্তু সেই ছায়ার মাথা নাই। আর যে ছায়ার মাথা নাই, সে ছায়া কখনো সূর্যের দিকে মুখ করে না। সে শুধু আপনার পিছনে, আপনার পায়ের নিচে, আপনার ঘুমের ভিতরে, আপনার নিজের ছায়াকে খেয়ে ফেলে। তাই লাইট জ্বালান, দরজা বন্ধ করেন, আর যদি কখনো দেখেন আপনার ছায়া আপনার থেকে আলাদা হয়ে হাঁটছে, তখন জানবেন মাথাবিহীন ছায়া এসে গেছে। গরমের শেষ দিন, আষাঢ় মাসের শেষ সপ্তাহ। আকাশে মেঘ জমেছে, কিন্তু বৃষ্টি নামছে না। গায়ের মানুষ বলে এই রকম আকাশ দেখলে বুঝতে হবে কোনো অশুভ ঘটবে, কারণ মেঘ যখন জমে থাকে আর বৃষ্টি নামে না, তখন মাটি তার নিজের শ্বাস আটকে রাখে, আর যে মাটি শ্বাস আটকায় সে মাটি ভূত ডাকে। গাঁটা নাম ছিল চাঁদপুর বাজার। নামে বাজার, আসলে ৩-৪ দোকান, একটা মসজিদ আর একটা পুরনো স্কুল বাড়ি, যেটা বাইরে থেকে দেখলে মনে হয় কোনো দৈত্যের হাড়ের খোল। স্কুলটা ১৯৬৮ সালে বন্ধ হয়ে গেছিল, কারণ সেই বছর এক শিক্ষক সেখানে ঝুলে মরেছিল। কিন্তু মরার আগে সে একটা কথা লিখে গেছিল দেয়ালে, আমার ছায়া আমাকে মেরেছে। গায়ের মানুষ সেই লেখা মুছে দিয়েছিল, কিন্তু লেখাটা আবার ফিরে আসত প্রতি বছর আষাঢ়ের শেষ সপ্তাহে, যেন কেউ রাতে গোপনে এসে লিখে যায়। সেই গায়ে এক ছেলে ছিল, নাম তার রিফাত, বয়স ২২। ঢাকা থেকে পড়া শেষ করে এসেছে চাকরির খোঁজে, কিন্তু চাকরি মেলে না। তাই মায়ের কথা মেনে গায়ের পুরনো জমিদার বাড়িতে থাকতে শুরু করেছে। জমিদার বাড়িটা এখন খালি, শুধু এক বুড়ো চাকর আছে, নাম তার হাবিবুল্লাহ। লোকটা কথা বলে না, শুধু চোখ দিয়ে কথা বলে, আর সেই চোখে একটা ভয়, যেন সে কিছু দেখেছে যা মানুষের চোখে দেখা উচিত না। রিফাত প্রথম রাতে সেই বাড়িতে ঘুমায়। ঘুম আসে না, গরম লাগছে। জানালা খুলে বাইরে তাকায়, চাঁদ উঠেছে, কিন্তু চাঁদের আলোয় যে ছায়াগুলো পড়ছে সেগুলো কেমন যেন অদ্ভুত। গাছের ছায়া নড়ছে, যদিও বাতাস নেই। দূরে একটা কুকুর ডাকছে, কিন্তু সেই ডাকের শব্দে কোনো গলা নেই, শুধু হাঁপানির মতো শব্দ। হঠাৎ রিফাতের নিজের ছায়া দেখে, জানালার পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়ার মাথা নেই। সে চমকে যায়, চোখ মুছে আবার তাকায়। এবার ছায়া ঠিক আছে, মাথা আছে। সে ভাবে হয়তো চোখে ভুল হয়েছে। পরের দিন সকালে হাবিবুল্লাহকে জিজ্ঞেস করে, কাকা, এই বাড়িতে কখনো কিছু অদ্ভুত হয়েছে? হাবিবুল্লাহ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, যে বাড়িতে মানুষ মরে যায় সে বাড়ি মানুষকে ছাড়ে না, কিন্তু যে বাড়িতে ছায়া মরে সে বাড়ি মানুষের ছায়াকে খেয়ে ফেলে। রিফাত হাসে, ভাবে বুড়ো মানুষের কথা। কিন্তু সেদিন রাতে আবার ঘটে। সে ঘুমাচ্ছিল, হঠাৎ অনুভব করে কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলে দেখে কেউ নেই, কিন্তু দেয়ালে একটা ছায়া দাঁড়িয়ে আছে, লম্বা, পাতলা, কিন্তু মাথা নেই, শুধু কাঁধের উপর একটা খালি জায়গা। সেই ছায়া ধীরে ধীরে রিফাতের দিকে এগোচ্ছে। রিফাত চিৎকার করে ওঠে, লাইট জ্বালায়, ছায়া মিলিয়ে যায়। পরের দিন সে গায়ের মসজিদের ইমাম সাহেবের কাছে যায়। ইমাম সাহেব নাম মৌলভী আব্দুল করিম, বয়স ৩৫, কিন্তু চোখ দুটো যেন শতাব্দী পুরনো। রিফাত সব বলে। মৌলভী সাহেব গম্ভীর হয়ে যায়, বলে, তুমি কি জানো ১৯৪৭ সালে এই গায়ে এক মেয়ে মারা যায়। নাম ছিল ফাতেমা। সে প্রেম করত এক হিন্দু ছেলের সাথে। গায়ের লোক তাকে ধরে ফেলে, তারপর তার মাথা কেটে ফেলা হয়। কিন্তু মাথা কোথায় গেল কেউ জানে না, শুধু একটা কথা শোনা যায়, ফাতেমার ছায়া মাথা ছাড়াই হাঁটে। রিফাত বলে, কিন্তু সে তো অনেক আগের কথা। মৌলভী সাহেব বলে, ভূত সময় মানে না, ভূত শুধু দুঃখ মানে। সেদিন থেকে রিফাত প্রতি রাতে একই স্বপ্ন দেখে। সে একটা নদীর পাড়ে দাঁড়িয়ে, নদীর জল কালো, জলে কোনো ঢেউ নেই, শুধু একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মাথা ছাড়া, তার গলায় একটা লাল চুড়ি। সে রিফাতের দিকে তাকিয়ে বলে, আমার মাথা ফেরত দে। রিফাত জেগে উঠে ঘামে ভিজে যায়। সে হাবিবুল্লাহকে জিজ্ঞেস করে, ফাতেমার মাথা কোথায়? হাবিবুল্লাহ কাঁপতে কাঁপতে বলে, ওই পুরনো স্কুল বাড়ির নিচে একটা কূপ আছে, সেখানে মাথা ফেলা হয়েছিল, কিন্তু কেউ সেখানে যায় না, কারণ যে কূপে মাথা ফেলা হয় সে কূপের জলে প্রতিবিম্ব দেখলে নিজের মাথা হারায়। রিফাত ভয় পায়, কিন্তু সে জানতে চায়। সে ভাবে হয়তো মাথা খুঁজে পেলে ফাতেমার আত্মা শান্তি পাবে। এক রাতে সে টর্চ নিয়ে স্কুল বাড়ি যায়। বাড়িটা ভাঙা, দরজা খোলা, ভিতরে গন্ধ, পচা মাটি, ভিজে কাঠ, আর কিছু একটা
যা মাংস নষ্ট হওয়ার গন্ধ। সে নিচতলায় নামে। সেখানে একটা কাঠের ঢাকনা দেখে। তুলে দেখে নিচে একটা কূপ। কূপের জল কালো, জলে কোনো প্রতিফলন নেই। সে টর্চের আলো কূপের ভিতর ফেলে। জলের ভিতর থেকে একটা মুখ তাকায়, মাথাবিহীন। রিফাত পিছিয়ে যায়, কিন্তু তখন তার নিজের ছায়া তাকে ধরে ফেলে। তার ছায়া আলাদা হয়ে যায়, আর সেই ছায়ার মাথা নেই। ছায়া তার গলা চেপে ধরে। রিফাত চিৎকার করে, আমি তোমার মাথা খুঁজে দেব, শান্তি চাও। তখন ছায়া থেমে যায়। একটা কণ্ঠ শোনা যায়, তুমি যদি আমার মাথা খুঁজে দাও, আমি তোমার ছায়া ফেরত দেব। পরের দিন রিফাত গায়ের পুরনো লোকদের কাছ থেকে জানে ফাতেমার মাথা কূপে ফেলা হলেও তার গলার লাল চুড়িটা কোথাও পাওয়া যায়নি। সেই চুড়ি ছিল তার মায়ের। মৃত্যুর আগে সে চুড়িটা হাতে ছিল। রিফাত কূপের পাশে খুঁজতে শুরু করে। দুপুরে একটা গর্তে চোখ পড়ে। গর্তের ভিতর একটা লাল চুড়ি। সে চুড়িটা তুলে নেয়। হঠাৎ আকাশ কালো হয়ে যায়, বাতাস থেমে যায়, আর কূপ থেকে একটা হাত বের হয়, মাথাবিহীন শরীরের হাত। রিফাত চুড়িটা হাতে দেয়। তখন কূপের জল থেকে একটা মাথা ভাসতে শুরু করে। কালো চুল, বন্ধ চোখ, মুখে রক্ত। মাথাটা জলের উপরে ভাসে, আর তখন মাথাবিহীন ছায়া কূপ থেকে বের হয়ে মাথাটা নিজের কাঁধে বসায়। ফাতেমা চোখ খুলে রিফাতের দিকে তাকায়, বলে, ধন্যবাদ। তারপর সে মিলিয়ে যায়। রিফাত বাড়ি ফেরে। সেদিন থেকে তার ছায়া আবার ঠিক হয়ে যায়। কিন্তু 1 মাস পর গায়ে আরেক ছেলে আসে। নাম তার তানভীর। সে রিফাতের বাড়িতে থাকতে চায়। রিফাত রাজি হয়। প্রথম রাতে তানভীর জানালার পাশে দাঁড়িয়ে বলে, ভাই, আমার ছায়াটা কেমন যেন অদ্ভুত লাগছে। রিফাত তাকায়। তানভীরের ছায়ার মাথা নেই। রিফাত বুঝে যায়, ফাতেমা শান্তি পেয়েছে, কিন্তু মাথাবিহীন ছায়া শান্তি চায় না। সে শুধু নতুন শিকার খোঁজে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনার ছায়া কখনো কখনো আপনার থেকে 1 পা পিছিয়ে থাকে? সেটা কোনো ভুল না, সেটা শুধু অপেক্ষা করছে। যেদিন আপনি একা হবেন, যেদিন আপনার হৃদয় দুঃখে ভরবে, সেদিন সে আপনার মাথা নেবে। কারণ মাথাবিহীন ছায়া কখনো মরে না, সে শুধু বদলায় মালিক। তাই আজ রাতে ঘুমানোর আগে আয়নায় নিজের ছায়া দেখে নিন। আর যদি দেখেন আপনার ছায়ার মাথা নেই, তখন জানবেন আপনি আর আপনার নন।